স্যার, আপনি নিশ্চয়ই জানেন খবর আপনারা রাখছেন যে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট রাজ্যে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি তারা বলছে যেন কড়া হাতে 3D নীতি প্রয়োগের ছাড়পত্র দিয়েছেন যে শুভেন্দু। রাজ্যের ঠাঁই হবে না কোনো অবৈধ প্রবেশকারী বাংলাদেশির অবৈধ অভিবাসীরা, যাতে অধিকাংশই বাংলাদেশের নাগরিক নয়তো রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্য, তাদের জন্য ডিটেনশন সেন্টার বা হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ তিনি দিয়েছেন। আমরা দেখছি যে এখানে বেশ স্যার পুশিনের কি কোনো আশঙ্কা কি দেখছেন আপনি, যেহেতু ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে সেই লোকজনগুলো? ঘটনা ঘটছে এবং এখন লেটেস্ট যেটা এই যে হোল্ডিং সেন্টার, তার মানে তারা তো ওই পথেই এগুচ্ছে, ডেসপারেট মেজার্স নিয়ে রাতের অন্ধকারে জোর করে ঢুকিয়ে দেয়া, কিংবা একটা পথ হতে পারতো যে তারা যদি লিস্ট পাঠাতো বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তো বলেছে যে আমরা যাচাই বাছাই করে দেখব যে লিস্টগুলো অ্যাকুরেট কিনা, যে তারা কি সত্যি সত্যি বাংলাদেশি কিনা। একটা নিউজ দেখলাম যে 5 জন এরকম কেস ধরা পড়েছে যাদেরকে জোর করে ঢুকিয়েছে। 5 জন ইউথফুল লিডার্স, মানে শিক্ষিত লোক, তারা ভারত আবার তাদের ফেরত নিয়েছে। এটা তো খুবই রেয়ার একটা মানে স্যানিটি দেখানো। কিন্তু এর ওভারঅল যেটা আমার ধারণা, যে এটা কখনো এই ভারতের মতো একটা দেশে এই ধরনের ক্রাইসিস সৃষ্টি করা, চাপিয়ে দেওয়া বাংলাদেশের উপর, এটা একদম অনভিপ্রেত। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ভারতীয় কর্তৃপক্ষ শুধু বিজেপি নয়, আপনি যদি ভারতীয় ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীদের আলোচনাগুলো দেখেন, আমরা প্রায় দেখে থাকি এই যে পডকাস্ট বলে, পডকাস্ট, সেখানেও কিন্তু হার্ডলি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশের ব্যাপারে যে সভ্য আচরণ করা এবং বাংলাদেশের যে একটা সোভারিন সার্বভৌমত্ব রয়েছে, যে আমরা আমাদের দেশের পররাষ্ট্রনীতি বা আমাদের নিরাপত্তা নীতি আমরা যেভাবে চাই সেভাবে করার অধিকারটা আমাদের রয়েছে, এই ধারণার উপর কোনো অ্যাপ্রিসিয়েশন নাই। বেশিরভাগই ভারতীয় বুদ্ধিজীবী মনে করে যে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক মানে হচ্ছে যে বাংলাদেশকে কতগুলো সেট রুলস, যেগুলো হাসিনার সময় আচরণ প্রক্রিয়া ছিল, সেট রুলসে আবার ফিরে যেতে হবে। তার অর্থ এই যে আমরা চীনের সাথে তিস্তা নিয়ে কোনো রকম এগুতে পারবো না, চীনের সাথে পদ্মা নদী বা উত্তরবঙ্গে চীনের কোনো উপস্থিতি আমাদের কিছুতেই কাম্য নয় ভারতের কাছে। তারপর আপনার 15-16 বছরের যে প্র্যাকটিস, ভারত যে উদ্যোগ নিয়েছে, সেখান থেকে এই ট্র্যাপ থেকে ভারত বের হয়ে আসতে পারছে না। সেখানেই কিন্তু দ্বন্দ্ব। এমন না যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করার পদক্ষেপ নেয়নি। এই যে আমাদের এই সরকারই, তার যতই সীমাবদ্ধতা থাকুক, এই সরকারের কিন্তু অভিব্যক্তি ছিল যে পাকিস্তানের সাথে যাই নতুন সম্পর্ক হোক না কেন, ভারতের সাথে আমাদের একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। আবার ব্যবসা বাণিজ্য, আবার ট্যুরিস্ট হেলথ ভিসায় যাওয়া, এটা শুরুও হয়েছিল। কিন্তু যেই দেখা গেল যে ওই যে পাকিস্তানের সাথে আবার অস্ত্র ক্রয়ের আলোচনা রিজুমড হয়েছে, তারপর চীনের সাথে আবার নতুন করে আগেকার যে থ্রেড সেটা আবার জোড়া লাগানো হচ্ছে, তখনই ভারত বিগড়ে গেল। হ্যাঁ, এখন ভারতের যে অ্যাটিটিউড, এটা হচ্ছে যে আগের চেয়ে আরও হস্টাইল। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোল্ডিং সেন্টারগুলো করা, হোল্ডিং সেন্টার সীমান্ত আরও বেশ কিছু পোস্ট তো তারা বাড়িয়েছে, পোস্ট বাড়িয়েছে। তার অর্থ এই যে তারা কি শুধু অশান্ত নয়, সেখানে কি ব্লাডশেড চায়, ব্লাডশেডের দিকে যাবে? আমার মনে হয় না যে সেরকম দিকে শেষ পর্যন্ত যাবে, কারণ আমার মনে হয় নীরবে আলোচনা হচ্ছে দুই পক্ষের মধ্যেই, কূটনীতিকরা তারা রিভিউ করছে। আরেকটা বড় শক্তি হচ্ছে যে বাংলাদেশের, আমি মনে করি যে শত সীমাবদ্ধতাও থাকলেও বাংলাদেশ কিন্তু ভারতের কাছে তার যুক্তিগুলো যৌক্তিকভাবে, মানে কোনো আলাদা এক্সপেকটেশন ছাড়া তুলে ধরছে, যার ফলে ইন্টারন্যাশনাল কমিউনিটি, যে বাংলাদেশে যারা বিদেশি কূটনীতিক রয়েছে, তারাও কিন্তু বাংলাদেশের অবস্থান সম্পর্কে কনভিন্সড হয়েছে।
আমরা তো দেখতেই পেলাম ইদানিং নরওয়েতে যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স এটা কি পররাষ্ট্রমন্ত্রী তো ছিল, হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী ছিল না, ও না সরি, নরেন্দ্র মোদীর সফর ছিল নরওয়ে, ফরেন এডিশনাল ফরেন সেক্রেটারি ইস্ট সাম ফিলিপ কি যেন নাম, খুব পরিচিত, খুব স্বনামধন্য কূটনীতিক, তিনি তার প্রেস কনফারেন্স করছে এবং পুরা ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু ব্যাপারটা তার কি তিনি প্রেজেন্টেশন করলেন এবং ঠিক যেমনটা ছিল তেমনটাই তুলে ধরেছে এবং সারা দুনিয়া শিক্ষিত সমাজ দেখতে পেয়েছে যে ভারতীয় কূটনীতির সবচেয়ে বুদ্ধিদীপ্ত ব্যক্তি যিনি মনে করেন নিজেকে এবং যাকে ওই পজিশনে সেক্রেটারি ইনচার্জ অফ ওয়েস্ট, এটা এত মানে অবাস্তব, অবাক করা যে ভারতের 5,000 বছরের আনব্রোকেন হিন্দু সিভিলাইজেশন এবং তার পাশাপাশি ভারতের কি কি অর্জনগুলা সব একটা মহিলা শুধু জিজ্ঞেস করেছে যে আপনারা যা করছেন নিজের দেশে হিউম্যান রাইটস ভায়োলেশন সেটা এবং মুসলমানদের উপর যেরকম অত্যাচার হচ্ছে এটা এই ব্যাপারে আপনি কি বলবেন। তখন এই ভদ্রলোক তিনি তার ইতিহাস চর্চা একদম ফুললি একটা প্রোপাগ্যান্ডা, থামছেন না, আসল প্রশ্নের উত্তরও দিচ্ছেন না এবং তিনি রীতিমতো ধমক দিচ্ছিলেন ওই ভদ্রমহিলাকে, দিস ইজ মাই কনফারেন্স, দিস ইজ মাই রাইট টু অ্যান্সার, ইউ হ্যাভ সেট ইউর কোশ্চেন অ্যান্ড নাও ইউল হ্যাভ টু লিসেন টু মাই অ্যান্সার। ভদ্রমহিলা একবার দুইবার ইন্টারাপ্ট করলো যে প্লিজ we all know about your history and civilization, but we don't have to listen to these aspects. Please answer my question. করে না, শেষ পর্যন্ত she walked out. হ্যাঁ, এবং ওইখানে যারা এই ভদ্রলোক আবার ওইখানে বলতে বলতে আবার I see she is not here anymore, but I shall continue. এবং এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে সারা বিশ্ব কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইন্ডিয়ার যে এই বিজেপি সরকারের যে আসন্ন আচরণগুলো যে কত ভয়াবহ হতে পারে সেটা তুলে ধরছে। এবং সবচেয়ে যেটা আমি মনে করি একটা ভয়ের ব্যাপার হচ্ছে কি, যে আমরা সবাই জানি যে এখন বিশ্বে সবচেয়ে আণবিক যুদ্ধ স্পর্শকাতর অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য, ইরান আর ইসরায়েলের মধ্যে। ইরানের যে একটা অলিখিত সম্ভাবনা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি বলতে গেলে অনেকাংশেই, কিন্তু আসলে তা না। অনেক বিশেষজ্ঞ দাবি করছে সামরিক পশ্চিমা যে এখন সবচেয়ে আণবিক যুদ্ধে স্পর্শকাতর হচ্ছে ভারত আর পাকিস্তান। তারা কিছু বলছে না, তবে পাকিস্তানকে এখন ভারত এমন একটা রেড লাইন অতিক্রম করে এমন জায়গায় ঠেলে নিয়েছে যে ওই যে রাবি নদীর পানিও উইথড্র করছে, সিন্ধু নদীর পানি তো উইথড্র করছে। এখন পাকিস্তান যে কোনো মুহূর্তে পাকিস্তানের রিয়াকশন ক্যান বি আনসার্টেন। এখন সেখানে যেই ফিল্ড মার্শাল মহোদয় বসে আছেন, হি ইজ ইন নো মুড টু টেক থিংস লাইটলি। সুতরাং আমাদের দেশের সাথে ভারত যে প্রক্রিয়ায় সম্পর্ককে আরও বেশি মানে তিক্ততায় ভরে দিচ্ছে, এটা স্বাভাবিক না। এবং এই জন্য আমি মনে করি যে নরেন্দ্র মোদীর কিন্তু আমার মনে হয় না যে সে পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা, তার যে ডেসপারেশন, যে আরও বেশি সে সাপোর্ট পাচ্ছে, বাংলার মতো একটা রাজ্যকে সে কিভাবে জিতলো বিজেপি, মানে আনথিঙ্কেবল, তারা নিজেরাই ভাবে নাই। যার ফলে অমিত শাহর অথরিটি এখন আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে অমিত শাহ, ওয়েস্টার্ন অবজারভাররা বলে যে যেখানে পাকিস্তান তার এই চরমপন্থী টেররিস্ট পথ থেকে সরে যেয়ে এখন বিশ্ব কূটনীতির শীর্ষে অবস্থান নিতে পেরেছে, সেখানে ভারতের একটাই অবসেশন, সে বিশ্ব রাজনীতিতে নিজেকে অ্যাক্টিভলি ইনভলভ না করে তার অবসেশন হচ্ছে কিভাবে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করা যায়। এবং এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ভারত সেই পথ থেকে সরে যাওয়ার পরিবর্তে, দেখেন এই যে আপনি যদি জয়শঙ্করের কথাও ধরেন, জয়শঙ্কর এখন যেভাবে এই যে কিছুদিন আগে বার্লিন সিকিউরিটি কি যেন জার্মানি শহরটা সিকিউরিটি কনফারেন্স, মিউনিক সিকিউরিটি কনফারেন্সে সে ওই একই আগের মতো এক্সট্রা অর্ডিনারি একটা যে তোমরা পশ্চিমারা
তোমাদের যে চিন্তাধারা বাকি বিশ্ব সম্পর্কে, সেখানে তোমরা আমাদেরকে অনেক হেয় প্রতিপন্ন করো। তোমরা মনে করো যে আমাদের একটা অবস্থান থাকতে পারে, সেটা তোমাদের কেউ না। এখন জয়শঙ্কর এমনভাবে ভারতকে উপস্থাপন করে যেন অ্যাজ ইফ ভারত একটা আন্ডারডগ, যে অথচ ভারত কিন্তু অত্যন্ত কর্তৃত্ববাদী এই উপমহাদেশে এবং আন্তর্জাতিক কূটনীতিতে। সে তো ডিফাই করে রাশিয়ার সাথে কি সম্পর্ক হবে, তারপর আমেরিকার এই যে সেক্রেটারি অফ স্টেট এসে গেল, রীতিমতো অপমানজনকভাবেই তাকে ভারত ছাড়তে হয়েছে। এবং আমার মনে হয় যে হি আস্কড ফর গ্রেটার কোঅপারেশন অ্যান্ড ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তাকে বোধহয় স্নাপ করেছে, এই যদিও শব্দটা আনঅ্যাকাউন্ট। তবে এটাই বুদ্ধি মনে হচ্ছে যে আগামী দিনগুলোয় বাংলাদেশের বিষয়টা এবং পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্র, এখানে ভারত যে পথে যাচ্ছে সেখানে সে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীন শোনা যায় যে আগামী দিনগুলোতে একেবারে কোয়ালিটেটিভ শিফটে যাবে। রেয়ার আর্থ ডিল বিষয়টা এখন আমেরিকানরা অনেক সিরিয়াসলি নিচ্ছে। চায়নার সাথে তাইওয়ান নিয়ে কনফ্রন্টেশনে যাবে না, এটাও ভারতের জন্য কিন্তু ব্যাড নিউজ। সুতরাং আমি তো খুব একটা আশাপ্রদ কিছু দেখতে পাচ্ছি না, কারণ ভারতের যে সেলফ আইডেন্টিটি সম্পর্কে তাদের যে এত স্ফীত ধারণা, এখন তারা মনে করে যে পাকিস্তানকে, তাদের এই যে সেনাবাহিনী প্রধান কি বলল যে এরপরে পাকিস্তানকে ওয়াইপ আউট করে দেওয়া হবে, অথবা বেছে নিতে হবে যে তারা থাকবে কি থাকবে না। এই ধরনের কি সত্যি সত্যি যদি সিরিয়াসলি আজকে আবার তারা বোস্ট করা শুরু করছে, তারা নাকি খুব শীঘ্রই রাফেল বিমান প্রডিউস করবে। তো এই ধরনের উচ্চাভিলাষ একটা ভারতের মতো দেশে যদি থাকে, আমি তো মনে করি যে বাংলাদেশের পক্ষে এটা খুবই কঠিন হবে ভারতের সাথে একটা সভ্য সম্পর্ক বজায় রাখা।